আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারতের গণতন্ত্র অনেক, অনেক পুরনো এবং অনেক, অনেক শক্তিশালী। ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারতীয় মহাদেশ থেকে চলে যাওয়ার পরে থেকে ভারতে গণতন্ত্র এক মুহূর্তের জন্য বিচ্যুত হয়নি। তারা গণতান্ত্রিক পথেই আছে। ভারতের প্রায় ১৫০ কোটির মতো যে জনগণ আছে, তারপরেও তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হ্যাপি না। কারণ তারা যে দলগুলোকে পাচ্ছে, বিজেপিকে পাচ্ছে অথবা কংগ্রেসকে পাচ্ছে, তাদের অনেক অনেক কার্যক্রমে তারা হ্যাপি না। ভারতের যে সুশীল সমাজ আছে, ভারতের যে শিক্ষিত সমাজ আছে, তারা সেখানে হ্যাপি না। সেজন্য আমরা দেখেছি ভারতের আম জনতা পার্টি বলে একটা পার্টি, আম আদমি পার্টি, প্রচণ্ড রকমের প্রতাপ নিয়ে শাসনতন্ত্রে কোনো একটা রাজ্যে এসেছিল, দিল্লি ওরকম কিছু এলাকা তারা নির্বাচিত হয়েছিল এবং কিছু যুগান্তকারী কিছু কাজ করেছিল এবং জনগণ খুশি হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি আম আদমি পার্টির কেজরিওয়ালা বিজেপি নানা রকমের চক্রান্তে নির্বাচন থেকে পিছিয়ে পড়তে এবং আলটিমেটলি ক্ষমতা হারাতে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যেই মমতা ব্যানার্জি আছে, তিনিও বিজেপি নানা রকমের রাজনীতিক কার্যক্রমে, যেমন হিন্দু মুসলমান বিবাদ তৈরি করা, মুসলমানদেরকে পুশব্যাক করা, পুশ ইন করা, নানা রকমের বৈষম্যমূলক আচার আচরণ করে জনগণের মধ্যে ভীতি তৈরি করে উগ্রবাদিতাকে প্রমোট করে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসছে। এখন ভারতের সুশীল জনগণ, শিক্ষিত জনগণ, তারা এই জিনিসটাকে তেমন ভালো চোখে দেখছে না। সেজন্যই ভারতে নতুন একটা মুভমেন্ট শুরু হয়েছে, যেটাকে বলা হচ্ছে ককরোচ জনতা পার্টি, তেলাপোকা। আম আদমি ছিল, এখন ককরোচ। ককরোচ মানে কি? যারা চুরি করে, যারা ছিনতাই করে, যারা চোরাচালানি করে, যারা চাঁদাবাজি করে, যারা জবরদখল করে, যারা আমার ভাই তোমার ভাই বলে লাশের সংস্কৃতি চালু করে, তাদেরকে বলা হচ্ছে ককরোচ। একটা সমাজে যখন খুব বড় একটা অংশ যখন অশিক্ষিত, মূর্খ, উগ্রবাদ হয়ে যাবে, সেই সমাজে শিক্ষিত লোকের কোনো মূল্যায়ন হবে না। আমরা অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েলের যে বইটা আছে, সেখানে আমরা দেখেছি এই কথাগুলো তিনি তখন নিয়ে এসেছেন। এবং একই জিনিসটা আমরা বাংলাদেশের সমাজে হরহামেশাই দেখতে পাই। আমরা যে যত নষ্ট, তাকে আমরা তত বেশি জনপ্রিয় করে তুলছি। বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক নেতৃত্বগুলোকেই দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা থেকে পিএইচডি করেছেন, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, প্রফেসর হয়েছেন। গরিব জনগোষ্ঠীদেরকে নিয়ে তিনি ব্যবসা করেছেন, ক্ষুদ্র ঋণের ব্যবসা। সেই ব্যবসা দিয়ে তিনি ফুলে ফেঁপে উঠেছেন, যোগ হয়েছেন, গ্রামীণ ফোন দিয়েছেন। সরকারের যে টাকা নিয়ে তিনি ব্যবসা করেছেন, সেই সরকারের নিয়মকানুন তোয়াক্কা না করে তিনি গ্রামীণ ব্যাংকের তিনি আজীবন চেয়ারম্যান থাকতে চেয়েছেন এবং জনগণকে লুটে পুটে খেয়েছেন। তিনি ১ টাকাও ট্যাক্স দেন। তিনি যেটা করেন, ফাউন্ডেশন দিয়েছেন, যার ফলে যেটা হয়, তিনি লাভ করবেন, ফাউন্ডেশনের নামে সব লাভ ফাউন্ডেশনের মধ্যে থেকে যাবে, কিন্তু জনগণ ১ টাকাও ট্যাক্স পাবে না। তিনি ক্ষমতায় এসে কি করলেন? গ্রামীণের জন্য তিনি লাইসেন্স নিলেন নানা রকমের। ৯১-তে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে তিনি কি করলেন? তিনি বাংলাদেশ রেলওয়ের যে অপটিক্যাল ফাইবার ছিল, সেগুলো গ্রামীণ ফোনের নামে দিয়ে দিলেন এবং তার ব্যবসাকে তিনি সম্প্রসারণ করলেন। তিনি এইবার ক্ষমতায় এসে ইউনিভার্সিটির লাইসেন্স, আদম ব্যাপারের লাইসেন্স, নিজের ট্যাক্স মওকুফ, অনেক বছর ট্যাক্স দিতে হবে না, সেটা নিশ্চিত করলেন।
আর তার পক্ষে আমরা অনেকেই দাঁড়িয়েছি, এখনো দাঁড়াচ্ছি, কারণ তিনি শিক্ষার একটা আলো আছে, কিন্তু সেই আলোটাকে তিনি এমনভাবে কলঙ্কিত করেছেন যে কলঙ্ক অতীতে ইতিহাসে কখনো আর হয়নি। টাকার পিছনে এমনভাবে ছুটেছেন, ক্ষমতার পিছনে এমনভাবে ছুটেছেন, নির্লজ্জ বেহায়ার মতো। অথচ বাংলাদেশের জনগণকে, শিশুদেরকে টিকা দেওয়া হয়নি, এবং টিকার কার্যক্রম স্থিমিত হয়ে পড়ায় যেটা হয়েছে, বাংলাদেশের প্রায় 500 শিশু মারা গিয়েছে, অনেক অনেক শিশু গণনায় আসেনি, প্রায় 50,000 শিশু এখন হামে আক্রান্ত আছে, তার মধ্যে কতজন মারা যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি হাম বাংলাদেশে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রপতি লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছেন, জনগণের টাকাতে জনগণ টিকা পাচ্ছে না, জনগণ হসপিটালের বারান্দায় শুয়ে শুয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাহলে ভারতের যে ককরোচ জনতা পার্টি, তেলাপোকা পার্টি যেটা শুরু হয়েছে, সেই মুভমেন্টটা বাংলাদেশের জন্য সত্য। বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু গণতন্ত্র এখানে টিকে থাকেনি, গণতন্ত্র এখানে জায়গা করে নিতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে অনেক দিন গণতান্ত্রিক পথে হাঁটার চেষ্টা হয়েছিল, পরবর্তীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে। এখন হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, যার ফলে যে নির্বাচনটা হয়েছে সেটাকে গণতান্ত্রিক নির্বাচন বলা যাবে না, সেটা অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে। নিজেরা নির্বাচন করেছে, যে নির্বাচন দেশে এবং আন্তর্জাতিক মণ্ডলে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে গিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলা অজ্ঞ, গণ্ড, মূর্খ, চাঁদাবাজ, খুনি, মাদক পাচারী, মানব পাচারী, এই সমস্ত লোকজনগুলো কি করছে, নিজেদের সুবিধার্থে রাষ্ট্রকে, সমাজকে কলুষিত করে যাচ্ছে, কলঙ্কিত করে যাচ্ছে। গতকালকে আমরা দেখেছি আমাদের তারেক রহমান বলেছে নদী এবং খাল খননের মাধ্যমে ভূমিকম্প প্রতিরোধ করা হবে। নদী এবং খাল খননের সাথে ভূমিকম্পের কি রিলেশন আছে সেটা আমরা জানি না। এরকম যদি হতো, জাপানে তো ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং টিল্ডিং না বানায় কি করতো, তারা নদী এবং খাল খনন করতেই থাকতো। অথবা আমেরিকাতে যে বিল্ডিংগুলো বানানো হয় ভূমিকম্প প্রতিরোধী করে, নানা রকমের টেকনোলজি ইউজ করে, যে সেখানে রড সিমেন্ট ইউজ করা হয় না, কাঠ দিয়ে বানানো হয়, একমাত্র উদ্দেশ্য ভূমিকম্প প্রতিরোধ করা। তাহলে পৃথিবীর উন্নত দেশগুলোতে ওই কাজটাই হতো। রিক্টার স্কেল বলে কোনো কিছু থাকতো না, সবাই তখন কি করতো, নদী আর খাল খনন করতো। এখন মধ্যযুগীয় চিন্তা ভাবনা নিয়ে কোনো একটা রাষ্ট্র যখন পরিচালনা করা হয়, এরকম চিন্তা চেতনা যখন কারো কথাবার্তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তখন সেই দেশের নেতৃত্ব সেই দেশের জনগণকে কোথায় নিয়ে যাবে? ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টি, আমরা ভারতে যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে সেই মুভমেন্টটা করার মতো কি লোকজন আছে? সমাজের সভ্য সমাজ, ভব্য সমাজ, গ্রহণযোগ্য যে অংশগুলো আছে, তারা কি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে না? তারা বাংলাদেশের নেতৃত্বে এগিয়ে আসতে পারে না? বাংলাদেশের যে 54 বছরের কলঙ্কিত অধ্যায়, সেই কলঙ্কিত অধ্যায়ের মধ্যে আমরা আলোকিত অধ্যায় কোথায় দেখি? ভারতের জনগণ চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ কি চেষ্টা করেছে? ভারতের জনগণ গণতন্ত্রের মধ্য দিয়েও চেষ্টা করেছে, নানাভাবে সচেতনতার মধ্য দিয়ে। বাংলাদেশের জনগণ গণ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, কিন্তু আমরা দেখেছি দিন শেষে অশ্বডিম্ব তোলাক্তবাসের মতো কি হয়, 3 হাত আগানোর চেষ্টা করে 9 হাত নিচে নেমে যায়, আলটিমেটলি দিন শেষে নেমে যায়। পচতে একেবারে বাগাড়, ময়লার ভাগাড় আছে না, ময়লার ভাগাড়ের মতো নেতৃত্ব দিন ডেভেলপ হচ্ছে। জিয়াউর রহমানের যে নেতৃত্ব ছিল তুলনামূলক ভালো ছিল, আশাদের নেতৃত্ব ছিল তুলনামূলক ভালো ছিল, খালেদা জিয়ার নেতৃত্ব ছিল তুলনামূলক ভালো ছিল, হাসিনা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, একটা যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব ছিল, সারা পৃথিবী থেকে বাংলাদেশ অনেক প্রজেক্ট পেয়েছে, উন্নয়নমূলক কার্যক্রম পেয়েছে। কিন্তু তারেক রহমান বাসের সামনে পিছনে যে দৌড়ানোর সংস্কৃতি যেটা চালু করেছেন, সেটা নতুন একটা কলঙ্কিত অধ্যায়ের মতো জিনিস বলে আমাদের কাছে মনে হচ্ছে।
কেন জানি? কারণ এই জিনিসটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ফ্যাসিজমের মারাত্মক একটা রূপ বাংলাদেশের সমাজে দেখা যেতে পারে। আমি বলেছিলাম যে বাংলাদেশের সমাজে হাসিনা ফ্যাসিজম তৈরি করেছে। বিএনপি সরকার ১ থেকে ৬ যে শাসনটা ছিল হাওয়া ভবন কেন্দ্রিক, সেখানে ফ্যাসিজম তৈরি করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এখন তাদের ব্যর্থতা, হাসিনার সফলতা, তারেক রহমানের ১৭ বছরের নির্বাসিত জীবন, সবকিছু মিলায় তিনি এখন নতুন একটা ধারা প্রবর্তন করতে চাইছেন, যে ধারাতে ফ্যাসিজমটা, হিটলারের যে ফ্যাসিজম ছিল, মুসোলিনির যে ফ্যাসিজম ছিল, আমাদের বাংলাদেশের হাসিনা সরকারের যে ফ্যাসিজম ছিল, সবগুলোকে হয়তোবা ছাড়িয়ে যাওয়ার চেষ্টাতে তিনি আছেন। নয়তো তিনি গণভোটের গণরায়কে মেনে নিতেন, নয়তো তিনি জুলাই সনদকে মেনে নিতেন। ২৪-এর লক্ষ লক্ষ ছাত্র জনতার যে দাবি ছিল, যারা বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিল, তাদের দাবিগুলোকে তিনি ক্ষমতার চেয়ারে বসার আগে আগেই মেনে নিতেন। তিনি জনগণের সাথে হাঁ ভোট নিয়ে প্রতারণা দিতেন না। ভোটের আগে হাঁ ভোটের জন্য ভোট চেয়ে পরবর্তীতে হাঁ ভোটকে, গণভোটকে ইউনূসের প্রতারণা বলে জনগণের বিরুদ্ধে গিয়ে তিনি দাঁড়াতেন না। জনগণের বিরুদ্ধে যে সরকারই যায়, সেই সরকারি তেলাপোকা সরকার, সেই সরকারি তেলাপোকা, সেই সরকারই কি ফ্যাসিজমের সূচনা করে। বাংলাদেশের অর্থ, সামাজিক, রাজনৈতিক জীবন নিয়ে কথাবার্তা বলি, দেশে বিদেশে নানা ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমাদের সাথে অংশী হতে পারেন, ভালো লাগলে প্রচার করতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।